এই কোশ্চেনটা যদি যেইতে দিত, এই সেম অ্যাপ্রোচে তুই সলভ করতিস, কিন্তু আমি তোকে কথা দিতে পারি যেভাবে অর্গানিক করানো হচ্ছে তুই করতে থাক, অর্গানিক কেমিস্ট্রি হাতের মুঠোয় চলে আসবে। উচ্চ মাধ্যমিক 2026 এবং 2027 কাঁপিয়ে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর বিক্রিয়া তোরা শুরু করেছিস, তাতে অনুঘটকের কাজ করতে আমি রাজি। অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে তোদেরকে সেই সমস্ত কিছু করিয়ে দেওয়া হচ্ছে যাতে তোদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম কেঁপে যায়, 35-এ 35 স্কোর করার মতো অবস্থায় তুই পৌঁছে যাস। তুই খেয়াল করবি আমাদের ব্যাচের মধ্যে, আমাদের অ্যাপের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিসকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করছি, অর্গানিকের দি বেস্ট প্রিপারেশন করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার পাশাপাশি ইউটিউবের মধ্যে রিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা সপ্তাহে এরকম একটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন দিয়ে তোদের প্রিপারেশনটাকে আরো সলিড করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যাক তোদের দিক থেকে যদি পজিটিভ একটা ফিডব্যাক পাওয়া যায়, তোরা যদি পজিটিভ ভাবে সেই বিষয়গুলোকে নিস, প্রচুর যদি প্র্যাকটিস করতে পারিস, প্রচুর যদি কষ্ট করতে পারিস, আমি তোকে কথা দিচ্ছি যা করাচ্ছি তার বাইরে কিচ্ছু আসবে না, এগুলো পুরো পরীক্ষাতে ছেপে যাবে এবং তুই 35-এ 35 পাওয়ার জন্য রেডি হয়ে যাবি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল আর বেশি দেরি করব না। আগের সপ্তাহে আমরা পদার্থের তরল অবস্থাকে সামনে রেখে মোট আই গেস আমার ঠিক মনে নেই 35টা বা 37টা বা 32টা কিছু একটা কোশ্চেন করেছিলাম। একটা কোশ্চেন প্র্যাকটিসের রেগুলারিটি প্রত্যেক সপ্তাহে যদি আমরা মেনটেন করতে পারি, যত দিন যাবে আস্তে আস্তে, যত আমাদের দেখ এখন তো কন্টেন্ট খুব একটা বেশি নেই, আমরা তো অল্প 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 করছি, সবে তো হয়তো একটা মাসও এখনো পর্যন্ত পুরো ঠিকঠাক ভাবে হয়নি। তো যখন এটা 2-2.5 মাস হয়ে যাবে, যখন অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাবে, যখন অনেকটা অ্যাকুমুলেট হয়ে যাবে, তখন কোয়েশ্চেন সংখ্যাও এটার মধ্যে বেড়ে যাবে। হয়তো এমনিও দেখা যেতে পারে যে আমরা একটার পরিবর্তে 2টো করে প্রবলেম প্র্যাকটিস সেশন সপ্তাহের মধ্যে দিচ্ছি এবং সেখানে প্রায় 9 করে 100 খানা কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। তো এরকম দিনও আসবে। যাই হোক, চল আজকে আবারও প্রায় 30 থেকে 35টা কোয়েশ্চেন ডিসকাস করার জন্য আমরা চলে এসেছি। প্রথম কোয়েশ্চেনটাকে একটু মন দিয়ে দেখ। যে অর্গানিক কেমিস্ট্রি তোদেরকে আমি ব্যাচের মধ্যে পড়াচ্ছি, বা তোরা যারা অন্যান্য জায়গাতেও পড়ছিস, তারা এগুলো নিশ্চয়ই পড়েছিস, রিভিশন করার জন্য, কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য এই জায়গাগুলো ভালো করে পড়বি ভাই। দেখে নে, নিচের কোন বিক্রিয়াটি অ্যালকিল হ্যালাইড গঠন করে না? মানে আমরা তো হ্যালো অ্যালকেনের প্রিপারেশনস গুলো পড়েছি, আমরা তো দেখেছি অ্যালকিল হ্যালাইড প্রিপারেশনের জন্য কি কি বিক্রিয়া কাজে লাগে। এখানে বলেছে তোমাকে 4খানা বিক্রিয়া দেওয়া হয়েছে, বলো কোন বিক্রিয়াটা অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন করে না। তুমি প্রথমেরটাকেই দেখতে পাচ্ছ, এটা তো আমাদের খুব পরিচিত হান্সডিকার রিঅ্যাকশন। তোরা প্রত্যেকে যারা যারা আমাদের কাছে পড়িস তারা এটাকে এক চান্সে করে দিবি। তোরা জানিস এখানে আর বিআর উৎপন্ন হবে, মানে CH3Br তৈরি হয়ে যাবে, তুই তো এক চান্সে উত্তর মেরে দিবি ভাই। তাহলে অ্যালকিল হ্যালাইড তো তৈরি হচ্ছে দাদা। আমি বললাম একদম হচ্ছে। দাদা এইটাকেও দেখো তো, তুমি তো আগের দিন করালে, প্রসেসটার নাম নিচে কমেন্ট করে লিখবে। এখানে তো পরিষ্কার আমি বুঝতে পারছি OH এর পরিবর্তে Cl ঢুকে যাবে, এবং তোকে আমি এটাও বলেছিলাম যে এখানে ZnCl2 এর একটা ভয়ঙ্কর ভূমিকা রয়েছে। আমরা আমাদের ব্যাচের মধ্যে যখন এগুলো করিয়েছিলাম, এর রিঅ্যাকশন মেকানিজমটা তোকে আমি শিখিয়েছিলাম যে কি করে ZnCl2 আছে বলেই এই OH-টা একটা গুড লিভিং গ্রুপের মধ্যে কনভার্ট হচ্ছে এবং সহজে বেরিয়ে যেতে পারছে। যদি ZnCl2 না থাকতো তাহলে এই OH-টা জল রূপে বেরোতেই পারতো না। দিস ইজ দ্য ফ্যাক্টর। তার মানে দাদা এখানটায় OH এর পরিবর্তে গিয়ে Cl-টা ঢুকবে, তার মানে এখানেও তো একটা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত হবে। আমি বললাম একদম। তার মানে এটাও আমার উত্তর নয়। দাদা চিন্তা করে দেখো তো একটুখানি, আরেকটা বিষয় নিচে যেটা রয়েছে, এখানে রয়েছে CH3 CH2 CH3, তার সঙ্গে ক্লোরিন দিয়ে রিঅ্যাকশন করতে বলেছে, নে গল্প বলে দিয়েছে, H দিয়ে দিয়েছে, সূর্যালোক দিয়ে দিয়েছে। মনে করতে পারছিস বিক্ষিপ্ত সূর্যালোক মুক্তমূলক রিঅ্যাকশন, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ক্লোরিন ঢুকে পড়বে, অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে যাবে। তার মানে এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। দাদা হচ্ছে না কোথায়? হচ্ছে না অপশন নাম্বার বি তে। গল্প শেষ। তিনটেই তো রিঅ্যাকশন আমরা আমাদের ক্লাসের মধ্যে পড়েছি, যারা অন্যান্য জায়গাতে পড়েছিস আমি দৃঢ় বিশ্বাস সেখানেও তোরা পড়ে নিয়েছিস। সুতরাং কিভাবে কোয়েশ্চেনটা আসে সেটা তুই এবার বুঝতে পারছিস। আমাদের অর্গানিক পড়ানোর স্টাইলটা একটু ডিফারেন্ট। আমরা অর্গানিকটাকে সেইভাবেই করাই যেভাবে পরীক্ষাতে আসে, যেইভাবে ডিরেক্ট পরীক্ষাতে দিতে চায়, যেইভাবে ছেলেমেয়েরা অর্গানিক ভালো বোঝে, যেইভাবে পরবর্তীকালে সেমিস্টার 3 এর পরে সেমিস্টার 4-এ তোর অর্গানিকে কোনো সমস্যা যাতে না হয়, সেই প্রসেসটা ফলো করে আমরা সেম 3-তে অর্গানিক পড়ছি। এবং আমি এইটুকু জানি আমাদের ছেলেমেয়েরা অর্গানিক কাঁপিয়ে দেবে, এইটুকু নিয়ে ভরসা রেখেছি। এই যে রিঅ্যাকশনটা রয়েছে দাদা, এই রিঅ্যাকশনটা কেন হলো না সেটা একটুখানি বলো। ভেরি গুড কোশ্চেন ভাই। আজকে যদি তুই দেখিস CH3
CH2OH আছে, তার সঙ্গে আমাকে NaCl দিয়ে ট্রিটমেন্ট দিয়েছে। এই NaClটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে দাদা Na প্লাস আর Cl মাইনাস তৈরি করবে। আমি বললাম একদম। আচ্ছা, তোর কথা অনুযায়ী রিঅ্যাকশনস গুলোর মেকানিজম অনুযায়ী Cl মাইনাসটাকে তো গিয়ে অ্যাটাক করতে হবে। Cl মাইনাস গিয়ে অ্যাটাক করছে, তার মানে Cl মাইনাস শুড বি আ গুড নিউক্লিওফাইল। কিন্তু Cl মাইনাস কি অ্যাকচুয়ালি একটা গুড নিউক্লিওফাইল? একদম নয় ভাই। Cl মাইনাসের নিউক্লিওফিলিসিটি খুব বাজে, ও খুব বাজে নিউক্লিওফাইল, খুব একটা ভালো নয়। দ্বিতীয় কথা, যখন এখান থেকে OH-টা বেরোবে, সেই OH-টাকে OH2 প্লাস করার মতো কেউ নেই এখানে। এখানে যেমনি ZnCl2 ছিল, এখানে এই ZnCl2টার জন্য OH-টা OH2 প্লাসে কনভার্ট হয়ে জল হয়ে বেরোচ্ছিল, কিন্তু এখানে OH-টাকে OH2 প্লাস করবে কি করে? তুমি এটাকে একটা খুব সুন্দর লিভিং গ্রুপে কনভার্ট করবে কি করে? সুতরাং এখানে কোনো ব্যবস্থা নেই, ফলে এটা হবে না, গল্প শেষ। নেক্সট প্রশ্ন বলেছে CH3, তারপরে একটা স্ট্রেট চেন CH2 তিনখানা রয়েছে, তারপরে Br আছে, তার মানে বুঝতে পারছি এটা একটা স্ট্রেট চেন মলিকিউল আছে। খুব ভালো, এটা আমি দেখতে পাচ্ছি। জাস্ট অবজারভেশনস গুলো দেখার চেষ্টা করবে যে আমি কি বলতে চাইছি, কি রয়েছে কম্পাউন্ডটার মধ্যে। এখানটা একটা পাই বন্ড রয়েছে, আর পাই বন্ড যেখানে থাকবে তার মানে সেখানে একটা গুপ্ত রেজোন্যান্সের ছক কষেছে বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে Brটা দিয়ে দিয়েছে একটা কন্ট্রাস্ট, খেয়াল কর। এখানে Brটা যেটা দিয়েছে সেটা কিন্তু একটা 1 ডিগ্রি কার্বনের সাথে কানেক্টেড আছে, এইটুকু নিশ্চয়ই 12 এর ছেলেমেয়েরা বুঝতে পারে। আর এখানটায় যে Brটা কানেক্টেড আছে যে কার্বনটার সঙ্গে, সেই কার্বনটা কিন্তু একটা 2 ডিগ্রি কার্বনের সাথে কানেক্টেড দিয়ে দিয়েছে। তার মানে আমাকে কিছু একটা ছক দিয়েছে, কারণ বিক্রিয়াটা কিন্তু SN1 এর সক্রিয়তা নিয়ে করেছে। বলেছে এই তিনজনের মধ্যে SN1 এর মধ্যে সব থেকে বেশি সক্রিয় কে? এখন তোরা জানিস যে SN1 রিঅ্যাকশনটা মেইনলি প্রফিট করে থ্রু দা কার্বোক্যাটায়ন ফরমেশন, মানে SN1 রিঅ্যাকশনের প্রথম স্টেপের মধ্যে কার্বোক্যাটায়ন তৈরি হয় দাদা। আমি বললাম একদম। এবার আমরা তো এইটুকুনি বুঝতে পারছি যে এই স্টেপ 1টার মধ্যে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, দ্যাট কার্বোক্যাটায়ন মাস্ট বি সো মাচ স্টেবল যাতে আমরা স্টেপ 2টা প্রফিট করতে পারি, যাতে সেই কার্বোক্যাটায়নটার মধ্যে এসে নিউক্লিওফাইলটা অ্যাটাচ হতে পারে। তার মানে দাদা কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে SN1 নির্ভর করে। আমি বললাম একদম। তাহলে আমি কার্বোক্যাটায়ন গুলোকে তৈরি করে দেখি কোনটা সব থেকে বেশি স্টেবল, তাহলে সেটারই SN1 এর সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। আমি বললাম ভেরি গুড ভাই। তাহলে CH3 কতগুলো CH2 আছে দেখো তো, 3টে, তাহলে 3টে CH2 বসিয়ে দাও। তারপরে আছে দাদা একটা Br, ভেরি গুড। তারপরে দেখো তো CH2 ডাবল বন্ড CH আছে, CH আছে, তার সাথে Br আছে, তার সাথে CH3 আছে। আমি একটু Brটাকে তলায় নামিয়ে লিখলাম, Br আছে, তার সাথে CH3 আছে। এবং 3 নম্বর ক্ষেত্রে তুমি খেয়াল করলে যদি দেখতে পাও, তাহলে CH3 CH2 CHBr আছে এবং তার সঙ্গে CH3 আছে। এই হচ্ছে তো তিনখানা কম্পাউন্ড ভাই। এইটা তোর 1 আছে, এটা তোর 2 আছে, এটা তো 3 আছে। আমি যদি প্রত্যেকটা থেকে Brটাকে কেটে হালকা করে একটা করে তৈরি করার চেষ্টা করি, কি বলে রে, কার্বোক্যাটায়ন তৈরি করার চেষ্টা করি, তাহলে এখানে পজিটিভ চার্জ বসবে। Brটাকে কেটে দিলে এখানটা পজিটিভ চার্জ বসবে। Brটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানটা পজিটিভ চার্জ বসবে, গল্প শেষ। এবার 3টে কার্বোক্যাটায়নের তুলনা কর। আমি তো প্রথমেই তোকে বলেছিলাম যেখানে কার্বোক্যাটায়নের পাশেই পাই বন্ডের সাথে কনজুগেশনের লিঙ্কেজ রয়েছে, সেখানে তো অবশ্যই একটা রেজোন্যান্স স্টেবিলিটি আছে। রেজোন্যান্স স্টেবিলিটি মানে সব থেকে বড় স্টেবিলিটি। তার ফলে এই কার্বোক্যাটায়নটা নিঃসন্দেহে সব থেকে ভালো, সুতরাং ওর ক্ষেত্রে নিঃসন্দেহে সব থেকে ভালো করে SN1 হবে। তার মানে অপশন নাম্বার 2 সব থেকে হাই। অপশন নাম্বার 2 ক জায়গায় আছে? 2 জায়গায় আছে, তার মানে বাকি দুটো গেল। এরপরে আমি দেখতে পাচ্ছি এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে। স্বাভাবিকভাবে 2 ডিগ্রির থেকে 1 ডিগ্রি লেস স্টেবল, 2 ডিগ্রি মোর স্টেবল। 2 ডিগ্রিতে বেশি হাইপার কনজুগেশনের সুযোগ আছে বলে 2 ডিগ্রি বেশি স্টেবল হয়। তাহলে দাদা 2 ডিগ্রিটা অর্থাৎ 3টা 2 নম্বরে থাকবে, তাহলে 3টা 2 নম্বরে থাকবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। 2 3 1 শেষ। নেক্সট প্রশ্ন দেখা যাক। পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন অন্তর্বর্তী পদার্থটা কি? খেয়াল করে দেখবে। প্রথমেই তোকে আমি প্রশ্ন করতে চাই, জাস্ট 1 মিনিট ভাব, 1 মিনিটও দরকার নেই, জাস্ট 2 সেকেন্ড ভাব। এটা একটা মার্কোনিকভ রিঅ্যাকশন, এটা একটা অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। যারা আমাদের লাস্ট ওই 25 কোশ্চেনের সেট পড়েছিল 11-এ, তারাও এটা বলতে পারবি। দাদা এখানে তো পারক্সাইড রয়েছে, তার মানে দাদা এটা অ্যান্টি মার্কোনিকভ হবে। বলো না, HCl রয়েছে, অ্যান্টি মার্কোনিকভ হতে গেলে HBr দরকার ছিল, কিন্তু এখানে রয়েছে HCl, সুতরাং এটা মাস্ট বি মার্কোনিকভ রিঅ্যাকশন। আর যদি মার্কোনিকভই হয় তার মানে দাদা অ্যান্টি মার্কোনিকভ এর মতো মুক্তমূলক রিঅ্যাকশন এটা নয়। না,
তার মানে হয় এটা এই কার্বোক্যাটায়নটা হবে, নাহলে এই কার্বোক্যাটায়নটা হবে। ভেরি গুড, এইভাবে বুদ্ধি লাগাতে হবে কিন্তু ভাই পরীক্ষার হলে। এবার দাদা প্রোপিনের সঙ্গে বলে দিয়েছে, প্রোপিন মানে দেখো এই ক্যাটায়নটা হতে পারে, এই ক্যাটায়নটা হতে পারে। আমি বললাম কোন ক্যাটায়নটা স্টেবল রে? দাদা এইটা স্টেবল, তাহলে অ্যান্সার মার্ক। চলো পরেরটাই যাই। সব সময় রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়নই তৈরি হয় মার্কোনিকফের ক্ষেত্রে। তাহলে মোস্ট স্টেবল কোনটা? এইটা, এই দুটোর মধ্যে এটা বেশি স্টেবল, তো এটাই উত্তর হবে তোর। গল্প শেষ। বলেছে নিচের কোনটি একটা ফ্রেয়নের উদাহরণ? ফ্রেয়ন মানে হচ্ছে CCl2CF2। কোথায় আছে ভাই? CCl2CF2। চলো এটা দেখবে হ্যালো অ্যালকেনের লাস্টের দিকে রয়েছে, হ্যালো অ্যারিনের লাস্টের দিকে মেবি। আমরা হ্যালো অ্যারিন কমপ্লিট করে নিয়েছি, তোমরা সবাই এগুলো জানো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আছে, বলেছে CH3Cl, CH3I, CH3Br এবং একটা ক্লোরোবেনজিন দিয়ে দিয়েছে। যৌগগুলির জন্য নিচের কোনটি কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম? মানে তোকে CX বন্ধন দৈর্ঘ্যের তুলনা করতে বলেছে। দাদা একটা কথা তো আমরা বন্ডিং এ 11-এ পড়ে এসেছি। আমি কি পড়ে এসেছিস রে? না দাদা, বন্ডের স্ট্রেংথ যত বেশি হবে, বন্ডটা যত বেশি শক্তপোক্ত হবে, মানে ধরো আমার আর আমার বান্ধবীর মধ্যে খুব ভালো সম্পর্ক, তার মানে তোরা কাছাকাছি আছিস, তার মানে তোদের মধ্যবর্তী দূরত্বটা কম, তাই না? আমি বললাম একদম। দাদা তার মানে বন্ডের স্ট্রেংথটা যদি বেশি হয় তাহলে বন্ডের লেন্থটা কিন্তু কম হবে, তাই না? ভেরি গুড ভাই। সম্পর্ক মজবুত, তাহলে দূরত্বটাও কম। সম্পর্ক যদি মজবুত হয়, বন্ড স্ট্রেংথ যদি বেশি হয়, তো দূরত্বটা কম হবে, বন্ড লেন্থটা কম হবে, পরিষ্কার কথা। এবার দাদা চিন্তা করে দেখো, আমাকে সিম্পলি দেখতে হবে, যদি আমাকে বন্ধন দৈর্ঘ্যের ক্রম দেয়, তাহলে আমি এইটুকু জানবো যেখানে বন্ডটা সবচেয়ে শক্তিশালী সেই বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে কম। আমি বললাম একদম ভাই, একদমই তাই। তার মানে আমি প্রথমে একটু চারটাকে দেখি, এনি ডে এনি টাইম ক্লোরোবেনজিনের কার্বন ক্লোরিন বন্ডটা সব থেকে বেশি স্ট্রং। তার কারণ সেখানে একটা রেজোন্যান্সের ইনভলভমেন্ট থাকে ক্লোরিনের লোন পেয়ারের সাথে কার্বনের, কনজুগেশনে টেক পার্ট করে নিতে পারে, ফলে ওটা সিঙ্গেল বন্ড থাকে না, আংশিক দ্বিবন্ধন চরিত্র ধারণ করে, ওটা স্টেবিলিটি সব থেকে বেশি হয়। তার মানে ওর বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে, একটু শিওর। তার মানে দাদা অপশন 3 আর অপশন 4 গেল তেল লেনে, বললাম একদম। তারপরে কি হবে না, আমরা জানি একটা পার্টিকুলার কার্বনের সাথে যে হ্যালোজেন্স গুলো যুক্ত আছে, হ্যালোজেনের সাইজ যত বাড়ে, সাইজ ডিফারেন্স তত বাড়ে। মানে ধর এটা কার্বন আছে, এর সঙ্গে ধর ক্লোরিন কানেক্টেড, কার্বনের সঙ্গে ধর এবার ব্রোমিন কানেক্টেড হলো, কার্বনের সঙ্গে ধর এবার আয়োডিন কানেক্টেড হলো। একটা বাচ্চা ছেলের সাথে আস্তে 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 বড়রা সিনেমা দেখতে যাচ্ছে, ওর কি ভালো লাগবে? লাগবে না। বাচ্চার সাথে বাচ্চার বন্ধন ভালো, কিন্তু বাচ্চার সাথে একটা বড়র বন্ধন একদম ভালো না। তার মানে যত একটা হ্যালোজেনের সাইজ বাড়ছে, বন্ধনটা উইক হয়ে যাচ্ছে। আমরা এগুলো 11-এ প্রচুর শিখিয়েছি। যত সাইজের ডিফারেন্স বাড়ছে তত বন্ধনটা উইক হচ্ছে, সহজে ভাঙছে। তার মানে দাদা CCl বন্ধনটা সবচেয়ে বেশি স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু এই তিনটে, তারপরে CBr, তারপরে CI। মানে স্ট্রং এর দিক থেকে সব থেকে বেশি CCl, তাহলে দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে কম CCl। তার মানে অপশন নাম্বার A ইজ দ্য কারেক্ট অপশন। CI বন্ডটা সব থেকে উইক, তাহলে CI বন্ডের বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি, পরিষ্কার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। 6 বাদ গেল মনে হলো। হ্যাঁ, নিচের যৌগগুলির মধ্যে কোনটির SN2 সক্রিয়তা সব থেকে বেশি? CH3Cl। এটা আবার কোনো প্রশ্ন হলো রে ভাই? নেক্সট প্রশ্ন দেখা যাক। এগুলো প্রত্যেকটা ছায়া প্রকাশনের বই থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, তোদের যে 12-এর ছায়া প্রকাশনের বই। আচ্ছা, এখানে বলে দিয়েছে Cl আছে, বেঞ্জিন রিং আছে, Br আছে, Mg ইথার দেওয়া হয়েছে। এটা A তৈরি হয়েছে, সেখানে D2O দিয়ে B তৈরি হয়েছে। B যৌগটাকে শনাক্ত করতে বলেছে। এখানে একটা বিরাট বড় প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে দাদা তুমি আজকে চিন্তা করে দেখো, ক্লোরিন আর ব্রোমিন একসাথে অবস্থান করছে বেঞ্জিন রিং এর মধ্যে। এখানে ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে। আমি যখন প্রথম স্টেপের মধ্যে ম্যাগনেসিয়ামের সাথে ইথার দিলাম, কোন জায়গাটায় গিয়ে ম্যাগনেসিয়ামটা ঢুকবে? মানে আমরা তো জানি প্রত্যেকে যে গ্রিগনার হবে, কিন্তু কোন জায়গাটায় গ্রিগনার হবে? আজকে ক্লোরিনের জায়গাটায় হবে গ্রিগনার, MgCl তৈরি হবে, নাকি ব্রোমিনের জায়গাটায় গ্রিগনার হয়ে MgBr তৈরি হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন তুই আমাকে একটা কথা বল ভাই, কোন বন্ধনটা বেশি স্ট্রং? দাদা একটু আগে বললে কার্বন ক্লোরিন বন্ধনই বেশি স্ট্রং হয়, কারণ কার্বন আর ব্রোমিন বন্ধনের সাইজ ডিফারেন্স অনেক বেড়ে যায়। সাইজ ডিফারেন্স বাড়ছে, ফলে স্বাভাবিকভাবে বন্ধনটা উইক হচ্ছে। বন্ধন উইক হচ্ছে মানে তাড়াতাড়ি ভাঙবে, আর তাড়াতাড়ি ভাঙবে তার সুযোগই তো নেবে বাইরের জন। তোরা তো এখন এই কথাগুলো বুঝিস।
যত উইক হবে তত তো সুযোগ নেবে, বুঝিস তো তুই এগুলো? হ্যাঁ, কতবার বোঝাবো তোকে? আর এগুলো যদি 10-এর ছেলে মেয়েকে বলতাম একটু এক্সপ্লেন করতে হলো, তোদেরকে এক্সপ্লেন থোড়ি করতে হবে। এই কথাটা বললি তুই এক্ষুনি বুঝে গেছিস, চোখ মুছতে শুরু করে দিয়েছিস। এই তো এমজিবিআর হয়ে গেল নে। আরে তৈরি হয়ে গেছে গ্রিক নাট। এবার যেখানে গ্রিক নাট হয়েছে সেখানে তোকে বলে দিয়েছে D2O দিয়ে ট্রিট করতে। ভাই H2O দিয়ে ট্রিট করলে H ঢোকে, তো D2O দিয়ে ট্রিট করলে D ঢুকবে, এটা আবার প্রশ্ন হলো না? চোখ মোছা বন্ধ করে উত্তর বলে। উত্তর হবে অপশন নাম্বার সি। ভেরি গুড ভাই, একদিকে সিএল আছে একদিকে ডি আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। পরিষ্কার কথা, ঠিক আছে। চ, নিচের কোন মিথাইল হ্যালাইটির, আচ্ছা হ্যালাই, চলো হেলে গেছি আমি একবারে। হ্যালাইটির সিএক্স বন্ধন শক্তি সবচেয়ে কম। আচ্ছা, এটা তো নিচে কমেন্ট করে জানাবে তোমরা। কোন মিথাইল হ্যালাইটটির, এবার বানানটা ঠিক করেছে, ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা উচ্চ মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তুই আমাকে একটা কথা বল, ডাইপোল মোমেন্ট তোর ইনিশিয়ালি কি মনে হচ্ছে? ধর বললাম CH3F আছে, CH3Cl আছে, CH3Br আছে, CH3I আছে। দাদা এটার পেছনে এত টাইম কেন নষ্ট করছো? কেন? আরে ফ্লুরিন সব থেকে বেশি করে টেনে নেবে, ফ্লুরিনের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি, CH3A মারো অ্যান্সার, পরেরটাই চলো না। ডাইপোল মোমেন্ট ইজ দ্য গুণফল অফ E ইন্টু ডি বা Q ইন্টু ডি। তার মানে চার্জ যেটা ধর আজকে ফ্লুরিন টানছে, ফ্লুরিনের মাথায় ডেল নেগেটিভ, কার্বনের মাথায় ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল নেগেটিভ, এই যে চার্জ গুলো তৈরি হচ্ছে, এই চার্জ এবং এদের মধ্যখানের যে দূরত্বটা, সেই দুটোর গুণফলের মাধ্যমে ডাইপোল মোমেন্টকে প্রকাশ করা হয়। বল হ্যাঁ, একদমই তাই। শুধুমাত্র চার্জ দিয়ে তো হয় না, চার্জের সাথে একটা দূরত্বের গুণফল থাকে। দেখা গেছে যে কার্বন ফ্লুরিনের ক্ষেত্রে, মানে ধর আজকে এই যে কার্বন ফ্লুরিনের যে বন্ডটা রয়েছে, ফ্লুরিনের একদম ছোট সাইজ এবং সেটা কার্বনের সাথে প্রায় প্রায় সিমিলার, প্রায় সমান সাইজ ডিফারেন্সটা কার্বন ফ্লুরিনের ক্ষেত্রে অতটাও বেশি নয়, ওরা প্রায় সমান, প্রায় কাছাকাছি। ফলে ওদের বন্ধনটা প্রচন্ড শক্তিশালী। এবার প্রচন্ড শক্তিশালী বলে ওদের বন্ধনের দৈর্ঘ্যটাও তো ভীষণ ছোট, বন্ধনটা তো খুব কাছাকাছি, ওরা দুজন তো খুব কাছাকাছি, ওদের মধ্যে স্ট্রংগেস্ট বন্ড অ্যাজ কম্পেয়ার টু আদার্স। সুতরাং ওরা খুব কাছাকাছি, বন্ধন দৈর্ঘ্যটা ছোট, বন্ধন দৈর্ঘ্যটা ছোট মানে দাদা ডি এর ভ্যালু অনেক ছোট, যতই ই এর ভ্যালু বড় হোক ডি ছোট হয়ে ওভারঅল মিউটাকে কমিয়ে দেয়। তাহলে দাদা সব থেকে বেশি মিউ কার হয়? আর CCl এর হয় রে, যার ক্ষেত্রে চার্জটাও ভালো থাকে। ক্লোরিনের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেকটাই বেশি অ্যাজ কম্পেয়ার টু ব্রোমিন আয়োডিন, এবং ওদের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিস্টেন্সও রয়েছে, কারণ সাইজের ডিফারেন্সও রয়েছে কিছুটা। ফলে সব দিক থেকে একদম মার্কাটারি আক্রমণ করে দিয়েছে CH3Cl, এবং অপশন নাম্বার বি ইজ দ্য মোস্ট অ্যাকিউরেট অ্যান্সার ইন দিস ডাইপোল মোমেন্ট সেগমেন্ট। আশা করবো ক্লিয়ার আছে। আমি একবার দেখবো রেকর্ডেড ভার্সনটা, মানে রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। একদম পারফেক্ট হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। আলোকের উপস্থিতিতে টলুইনের সঙ্গে, দেখ যখনই বলে দিয়েছে আলোকের উপস্থিতিতে, যখনই সূর্যালোক দিয়ে দিয়েছে, তার মানে পার্শ্ব শৃঙ্খলের রিয়াকশন হবে। আমাদের ব্যাচের ছেলেমেয়েরা নিশ্চয়ই এই জিনিসটাকে একদম মন দিয়ে প্রথম থেকে বুঝে গেছে। যখনই সূর্যালোক দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে মেন রিং এর মধ্যে রিয়াকশন হবে না সাইড চেন গুলোর মধ্যে রিয়াকশন হবে। একদম পারফেক্ট। তো টলুইনের সঙ্গে, টলুইন মানে কে ভাই? এই তো বেঞ্জিন রিং আছে, বেঞ্জিন রিং এর মধ্যে CH3 প্রবেশ করে গেছে, তার সঙ্গে তোকে ক্লোরিনের বিক্রিয়া করতে বলেছে। দেখ ভাই, তোকে যদি আমি এই সূর্যালোকটা না বলে দিতাম, তুই আজকে আমাকে বলতি যেখানে অর্থ পজিশনের প্যারা পজিশনের মধ্যে একটা করে ক্লোরিন ঢুকে পড়বে, কিন্তু যেহেতু এটা সূর্যালোক বলে দিয়েছে, সেই জন্য এই একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা ক্লোরিন ঢুকবে, মানে CH2Cl তৈরি হয়ে যাবে। এটার নাম কি? বেনজাইল ক্লোরাইড। নেক্সট অপশন। নেক্সট প্রশ্ন, সিলভার বেনজয়েটের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? আরে সিলভার বেনজয়েট মানে কি ভাই? তো হান্সডিকার রিঅ্যাকশনেরই প্রশ্ন তোকে দিয়ে দিয়েছে রে। সিলভার বেনজয়েট মানে বেনজোইক অ্যাসিডে সিলভার লবণ, সিলভার বেনজয়েট ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করিয়ে কি অ্যান্সার হবে নিচে আমাকে বল তাড়াতাড়ি করে। নেক্সট, FeCl3 এর উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে টলুইনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাও ইজ দ্য কোশ্চেন। দেখ এই প্রশ্নটা দেওয়া ছিল সূর্যালোকের উপস্থিতিতে, এই প্রশ্নটা দেওয়া আছে FeCl3 এর উপস্থিতিতে। এবার যখন FeCl3 এর উপস্থিতিতে করা হচ্ছে, এটা কিন্তু ক্লোরিনেশন রিঅ্যাকশন,
এখানে কিন্তু আর সাইড চেনের রিয়াকশন হবে না। তার মানে এখানে এই টলুইনটার মধ্যে উপস্থিত CH3 অর্থাৎ মিথাইলটা একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এর সঙ্গে যখন আমি রিয়াকশন করাচ্ছি Cl2 ইন প্রেজেন্স অফ FeCl3, বুঝতে পারছিস তো রে তোদেরকে অর্গানিক কিভাবে শিখিয়েছি রে। এবার নিশ্চয়ই সব বুঝতে পারছিস কিভাবে কোথায় কোন রিয়াকশন কাজে লাগছে। এখানটায় CH3 আছে, তাহলে অর্থ আর প্যারা পজিশনের মধ্যে ঢুকিয়ে দেন রে ভাই, গল্প শেষ হয়ে যাবে। এই একটা একটা করে, কিন্তু সব একবারে নয়। তার মানে অর্থ প্যারা ক্লোরোটলুইন ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, একটি অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন, আচ্ছা অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো বিকারক কোনটা? খেয়াল করবে আমি আমাদের ব্যাচে অর্গানিক করার সময় বারবার করে তোদেরকে শিখিয়েছি যে এই প্রস্তুতিটার জন্য কত ধরনের রিয়েজেন্ট কাজে লাগে, বারবার করে বলেছি। সেখানে তোদেরকে আমি দেখবি একটা জায়গায় বারবার ফোকাস করেছিলাম যে যদি কখনো ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করতে হয়, দেখবি আমরা আলাদা আলাদা সেগমেন্ট করে করে করিয়েছি। ক্লোরিন প্রতিস্থাপন, ফ্লুরিনের প্রতিস্থাপন, আয়োডিন দিয়ে প্রতিস্থাপন, ব্রোমিন দিয়ে প্রতিস্থাপন, সব করিয়েছে। কিন্তু সব থেকে বেশি প্রসেস কোথায় ছিল? ক্লোরিন দিয়ে প্রতিস্থাপনে। তোরা সেখানে PCl5 দেখেছিস, PCl3 দেখেছিস, SOCl2 দেখেছিস, ZnCl2 HCl দেখেছিস। তোরা সেখানে এই যে Cl2 CCl4 একই কাজ হবে, Cl ঢুকবে। তার মানে এতগুলোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা? এবার প্রশ্ন হয়ে গেছে এইটা। যখনই দাদা বেস্ট বলেছে তার মানে আমাকে কিসের ভিত্তিতে বেস্ট বলতে হবে? মানে আমি তো ধরো যদি কোনো টিচারকে বেস্ট বলতে যাই তাহলে তার এক্সপ্লানেশনের দিক থেকে তাকে আমি বেস্ট বলতে পারি। আমি যদি কোনো স্কুলকে বেস্ট বলতে চাই তাহলে সেই স্কুলের পরিকাঠামো, সেই স্কুলের এক্সাম ব্যবস্থার উপরে তাকে আমি বেস্ট বলতে পারি। আমি যদি বলতে পারি যে আমার জীবনে দেখা আমার সব থেকে ভালো বান্ধবীকে, তাহলে যে বান্ধবী আমাকে সব থেকে বেশি করে হেল্প করেছে আমি তাকে বেস্ট বলতে পারি। কিন্তু এখানে আমি বেস্টটা কিসের রেসপেক্টে বলবো? আমি বলছি ভাই যেখানে তোর সব থেকে পিওর কম্পাউন্ড তৈরি হবে, যেখানে তোর প্রোডাক্ট সব থেকে বেশি পিওর হবে, যেখানে তোর প্রোডাক্টের মধ্যে অশুদ্ধি থাকবে না, সেইটা হবে তোর বেস্ট প্রোডাক্ট, সেইটা হবে তোর বেস্ট রিয়েজেন্ট, সেটা হবে তোর বেস্ট রিয়াকশন। তার মানে দাদা আমাকে যদি একটা অ্যালকোহল দিয়ে দেয়, মানে ধরো আমি বললাম CH3 CH2Cl CH2CH2OH দিয়ে দিল, এখানে যদি আমি SOCl2 দিয়ে রিয়াকশনটা করি ইন প্রেজেন্স অফ পিরিডিন, তোদেরকে আমি আগের দিন এটাও শিখিয়েছিলাম যে SOCl2 আবার দুই ধরনের ব্যাপার থাকে, একটা পিরিডিন ছাড়া, একটা পিরিডিন দিয়ে। বাট এখানে সেটার প্রভাব খুব একটা পড়বে না, তুইও বুঝতে পারছিস। এবার দাদা যদি SOCl2 দিয়ে রিয়াকশনটা আমি করাই, এটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড, তো তুমিও জানো যে এখান থেকে গিয়ে ক্লোরিনটা ঢুকবে। আমরা শুধুমাত্র কি তাই শিখিয়েছিলাম রে? আমি তোকে শিখিয়েছিলাম যে OH-টা বেরিয়ে গিয়ে তার পরিবর্তে যখন Cl ঢুকছে তার সাথে কটা প্রোডাক্ট হচ্ছে খেয়াল কর। CH3 CH2Cl তো হচ্ছেই, বেরোলো কে? OH। একটা ক্লোরিন গিয়ে ঢুকলো, তাহলে পড়ে আছে কি? একটা ক্লোরিন এখনো পড়ে আছে। দুটো ছিল, একটা পড়ে আছে, একটা ঢুকে পড়েছে। এবার সাইড প্রোডাক্টের কথা চিন্তা কর, এখানে একটা SO রয়েছে, এখানে একটা O রয়েছে। সাইড প্রোডাক্ট গ্রুপে প্রথম প্রোডাক্ট হলো সালফার ডাইঅক্সাইড। এখানে H আছে, এখানে Cl আছে, এবং এখানে তৈরি হয় HCl। এটাও কিন্তু গ্যাস হয়, এটাও কিন্তু গ্যাস হয়। দুটোই যেহেতু গ্যাস, দুটোই উবে চলে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র দিস ফাইনাল প্রোডাক্ট, এবং দ্যাট উইল বি ভেরি মাচ পিওর অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার রিয়েজেন্টস, যেখানে তার সাথে অন্যান্য কিছু তৈরি হয়, কিন্তু এখানে তার সাথে যাই তৈরি হয় সব উড়ে চলে যায়। সুতরাং SOCl2 অর্থাৎ থায়োনিল ক্লোরাইড ইজ দ্য বেস্ট রিয়েজেন্ট ফর দ্য ক্লোরিনেশন রিয়াকশন অফ অ্যালকোহল। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। নিচের কোন যৌগটি AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে? AgNO3 সঙ্গে সাদা অধক্ষেপ উৎপন্ন করছে, তার মানে সেখানে একটা Cl মাইনাস দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকবে, মানে ওখান থেকে একটা Cl মাইনাস অ্যানায়ন বেরোবে আর কি, সেটাই বলতে চাইছি। দেখ এখানে তো একটা সমযোজী বন্ধন আছে, Cl মাইনাস বেরোনোর কোনো গল্প নেই, Cl মাইনাস বেরোনোর কোনো গল্প নেই, সমযোজী বন্ধন আছে। এবার তোকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোন জায়গা থেকে Cl মাইনাসটা সহজে বেরোতে পারে। আমি তোকে বলছি একটু চিন্তা করে দেখবি। হ্যাঁ, আমার মতে দুটো লজিক লাগানো যেতে পারে। এই কার্বনটা sp2 রয়েছে, এই কার্বনটা sp3 রয়েছে। sp3 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম হয়, ইলেকট্রোনেগেটিভিটি কম যদি হয় তাহলে Cl কে Cl মাইনাস রূপে সহজে বের করে দিতে পারবে, Cl খুব সহজে ইলেকট্রন নিয়ে বেরিয়ে যেতে পারবে। সুতরাং অপশন মাস্ট বি অপশন নাম্বার ডি।
এটা একটা লজিক হতে পারে। আর দ্বিতীয় লজিক হচ্ছে এখান থেকে যখন সিএল মাইনাসটা বেরিয়ে যাবে তখন যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা রেজোন্যান্স স্টেবিলাইজ হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে লুইস ড্যাশ অনার্দ্র এলসি। আচ্ছা একটা কথা বলছি, যারা এগুলোকে একদম ধরে ফেলছিস তারা তো ঠিক আছে, যারা এখনো পর্যন্ত ধরতে পারছিস না যে অর্গানিক কিভাবে এগুলো এত কিভাবে হয়ে যাচ্ছে এই জিনিসগুলো, আমার তো সব মাথার উপর দিয়ে প্লেনের মতো বেরিয়ে যাচ্ছে। যদি তোর এরকম সিচুয়েশন হয়ে থাকে তার মানে তুই অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা এলিটে পড়িস না, অথবা তুই ধামাকা এলিটে পড়ে পড়াশোনা করিস না। যদি তুই ধামাকা এলিটে পড়ে প্রপারলি পড়াশোনা করতিস বাকিদের মতো যারা এই ভিডিওটা দেখছে এখন, তাহলে তুইও অর্গানিকে এদের মতোই প্রো হয়ে যেতে পারতিস এবং এইসব কোয়েশ্চেন তুই চুটকে মেরে উড়িয়ে দিতিস। যারা যারা ধামাকা প্রোতে এই ধামাকা এলিটে ভর্তি হতে চাস, আমাদের 3টে ব্যাচ আছে জানিস তো, একটা ধামাকা ব্যাচ ক্লাস 10-এ, একটা ধামাকা প্রো যেখানে কেমিস্ট্রিতে আমরা প্রো বানিয়ে দিই, আর তারপরে এলিট সেগমেন্টের মধ্যে তোকে নিয়ে চলে যাবো যেটা তোরা হচ্ছিস আস্তে আস্তে, তুই বুঝতে পারছিস ধামাকা এলিট। যদি তুই ভর্তি হতে চাস তাহলে দেখবি আমাদের নিচে একটা পিন কমেন্ট রয়েছে, কমেন্ট সেকশনটার মধ্যে দেখ পিন করে দেওয়া রয়েছে একটা কমেন্ট, সেখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোর গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, একটা গ্রুপ আমাদের পুরো ইউটিউব কমিউনিটির জন্য তৈরি করা, সেই গ্রুপটার মধ্যে জয়েন করে যাস। তোকে দেওয়া রয়েছে আমাদের অ্যাপের লিঙ্ক, সেই অ্যাপের লিঙ্কের মধ্যে গেলেই তুই সেখানে 12-এর দুটো ব্যাচ দেখতে পাবি। একটা ব্যাচের ফিস দেখবি 699 প্লাস একটা 20 টাকা অ্যাপের ফিস নেয়, সুতরাং হয়ে গেল 719 টাকা। একটা ব্যাচ দেখতে পাবি 1199 প্লাস 20, সেটা হয়ে যাচ্ছে 1219 টাকা। এই দুখানা ব্যাচের দুখানা অর্থ আছে, যেটা 699 এর ব্যাচ সেটা শুধুমাত্র সেমিস্টার 3 এর জন্য ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 699 টাকা, পুরো সেমিস্টার 3 করতে পারবি। তুই চাইলে সেটার মধ্যে ভর্তি হতে পারিস, তুই চাইলে এই ফিসটা পেমেন্ট করে সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 মানে পুরো ক্লাস 12 টাকার মধ্যে ভর্তি হয়ে যেতে পারিস। এই দুটোই ব্যাচ আছে ভাই, তুই যে কোনো একটার মধ্যে ভর্তি হয়ে যা। নিচে দেখবি ডেমো ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ সংক্রান্ত কিছু প্রশ্ন ছেলে মেয়েদের ছিল সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, তুই প্রত্যেকটা দেখে নিলে অ্যাপ সংক্রান্ত সমস্ত ডাউট তোর ক্লিয়ার। হ্যাঁ, তুই নিজের ফোনের মধ্যে গুগল পে ফোন পে থাকলে সেটা দিয়েও পে করতে পারিস, যদি না থাকে ওখানে একটা স্ক্যানারের অপশন দেওয়া আছে, স্ক্যানারটা থাকবে, যে কোনো কারোর ফোন কেড়ে নিয়ে পে করে আবার তাকে দিয়ে দিবি, তোর নাম্বারটা যেটা দিয়ে রেজিস্টার করে দিস সেটাই অ্যাড হবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে বাকি তুই সমস্ত কিছু জানিস, অর্গানিক কেমিস্ট্রি শিখতে পারলে খুব ভালো, প্রচুর নাম্বার থাকে 12 অর্গানিক কেমিস্ট্রিতে। তুই যদি অন্যান্য কোথাও ভালো করে শিখিস তাহলে এখানে প্র্যাকটিস কর, যদি এখনো না শিখে থাকিস তাহলে ভর্তি হওয়ার লিঙ্ক নিচে দেওয়া আছে। চল, লুইস ড্যাশ অনার্দ্র LCl3 এর উপস্থিতিতে, মানে অনার্দ্র LCl3 লুইস কি ভাই? আরে LCl3 অষ্টক অসম্পূর্ণ, লুইস অ্যাসিড, তার মানে ক্ষারক ক্ষারকের গল্প শেষ, যে কোনো একটা অ্যান্সার হবে। লুইস অ্যাসিড অনার্দ্র LCl3 এর উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায়, তাহলে ক্লোরো গেল তেল লেনে, ব্রোমো বেঞ্জিন ইজ দ্য কারেক্ট অপশন। আমি আর কোনো দিকে তাকাবোই না, কারণ ব্রোমিনের বিক্রিয়া তো দিয়েই দিয়েছে বেঞ্জিনের সঙ্গে। নেক্সট, ফেনলের OH গ্রুপকে একটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা যায় না, যায় না, তার মানে যায়গুলো গেল তেল লেনে, ফেনলের OH গ্রুপকে একটি হ্যালোজেন দ্বারা, কারণ ওই যেটা কার্বনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, তুই কখনো দেখেছিস সেইটার পরিবর্তে কি কোনো একটা সিএল ঢুকে পড়ছে? হ্যাঁ, সেটা একটা অর্থোপ্যারা পজিশনের মধ্যে সিএল কে ঢোকাচ্ছে, কিন্তু ওর পরিবর্তে সিএল ঢুকে পড়ছে দেখেছিস কোনোদিন? কোনোদিন দেখিস? কারণ ফেনলে কার্বন অক্সিজেন বন্ধনটি দ্বিবন্ধন চরিত্র বিশিষ্ট হয়, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। কেন দ্বিবন্ধন দ্বারা ভাই? আজকে তুই চিন্তা করে দেখ, এটা ফেনল রয়েছে, অক্সিজেনের মাথার উপরে লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার পুশ করলেই তো দ্বিবন্ধন হয়ে যাবে, শেষ। RX কে ড্যাশ যৌগে পরিণত করলে আর এর ওপর আংশিক আধানের প্রকৃতির ড্যাশ থেকে ড্যাশ হয়, কনসেপ্ট অফ আমপোলাং মনে আছে তোরে ভাই? মনে আছে তোরে? আমপোলাং মনে আছে তোরে? প্রথমে যদি আমি RX এর কথা বলি, হ্যালোজেনের জন্য আর এর মাথায় ডেল প্লাস, হ্যালোজেনের মাথায় ডেল মাইনাস, কিন্তু যখনই সেখান থেকে আর MgX হয়ে যাচ্ছে, Mg এর মাথায় ডেল প্লাস, আর এর মাথায় ডেল মাইনাস, তার মানে দ্য পোলারিটি অফ R चेंजेस फ्रॉम पॉजिटिव टू नेगेटिव, और पूरे एकदम से वक्त बदल गया, जज्बात बदल गया, जिंदगी बदल गई। এবং दिस कॉन्सेप्ट द रिवर्सल ऑफ द इन्वर्शन ऑफ द पोलारिटी इज नोन एज द আমপোলাং। তাহলে RX কে ড্যাশ যৌগে পরিণত করলে, আর MgX যৌগে পরিণত করলে বাকিগুলো গেল তেল লেনে। আর এর উপর থাকা আংশিক আধানের প্রকৃতি ধনাত্মক থেকে ঋণাত্মক হয়ে যায়, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক হয়ে যায়, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন, একদম পরিষ্কার। নেক্সট প্রশ্ন, ধাতব সোডিয়ামের উপস্থিতিতে ক্লোরোবেনজিন থেকে ড্যাশ গঠনের প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত। এটা আবার কি বিক্রিয়া ভাই? আরে মনে আছে ভার্জ শিখিয়েছি, ভার্জ ফিটিক শিখিয়েছি,
ফিটিক শিখিয়েছি, উলম্যান শিখিয়েছি। আরে যদি সবকটাই শিখে থাকিস তো এক্ষুনি অ্যান্সার মারবি। ধাতব সোডিয়ামের উপস্থিতিতে ক্লোরোবেনজিন থেকে বাইফিনাইল গঠনের প্রক্রিয়াটা উর্জফিটিক, একদম না। উর্জফিটিক মানে কি থাকবে? ওখানে একটা অ্যালকিল গ্রুপ থাকবে, একটা অ্যারাইল গ্রুপ থাকবে, তাই না? বাইফিনাইল গঠনের প্রক্রিয়াটা ফিটিক, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। ফিটিক মানে একদম পিওর মানুষ আছে, দুটোই বেনজিন রিং থাক না ভাই, দুটো যুক্ত হয়ে যাবে, বাইফিনাইল তৈরি করবে, শেষ। নেক্সট, এগুলো যারা পড়াশোনা করছে কিন্তু তারা আমাদের ব্যাচ থেকে খুব সহজে অ্যান্সার করতে পারছে, এগুলো দেখতে পাচ্ছি, আমার প্রশ্ন নয়, ছায়া প্রকাশনী বইয়ের প্রশ্ন। নেক্সট, আমি দেখতে পাচ্ছি যেটা প্রথমেই আছে, এই বিক্রিয়া আমাদের ছেলেমেয়েরা হু হু করে করবে। H+ দিয়ে দিয়েছে, তার মানে এখানটায় একটা H+ ঢুকবে, তাহলে এখান দিয়ে OH2+ হবে, সেটা তৎক্ষণাৎ কেটে পড়বে। যেই মাত্র OH2+ কেটে পড়বে, কার্বনের মাথার উপরে পজিটিভ চার্জ চলে আসবে, তাই তো রে। আর একটু স্লো করছি, চল। H+ দেওয়া রয়েছে, কে নেবে? অক্সিজেনটা নেবে। অক্সিজেন যখনই নিয়ে নিল, সঙ্গে সঙ্গে দুটো হাইড্রোজেন চলে এলো। অক্সিজেন নেবে কি করে? তার লোন পেয়ার দিয়ে তো নেবে। তার লোন পেয়ার দিয়ে যখন নিল, দুটো হাইড্রোজেন তো এলো, কিন্তু অক্সিজেনের মাথার উপরে প্লাস চার্জ চলে এলো। এখন অক্সিজেনের মাথার উপরে থাকা প্লাস চার্জটা এই কার্বন দেখতে পেলো না, বললো ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, আবার তার মাথায় প্লাস চার্জ কেন থাকবে? নিয়ে যা তুই ভাই, বন্ড নিয়ে যা। যেই মাত্র বন্ডটা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হবে দেখ, এ তো কেটে পড়েছে। কার্বন তো নিজের বন্ড ডোনেট করে দিয়েছে, নিজের বন্ড যদি ডোনেট করে তো কার্বনের মাথায় কি চার্জ এসছে? পজিটিভ চার্জ এসছে। তার মানে এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। তার মানে এর রিঅ্যাকশন মেকানিজমটা অন্তর্বর্তী পদার্থে কার্বোক্যাটায়ন তৈরি করছে। তার মানে একের সাথে সি হবে। এবার দেখি অপশনটা একটার মাধ্যমে মিলে গেল কিনা। একটার মাধ্যমে মিলে গেল না, দুটোর মধ্যে একের মধ্যে সি আছে। আচ্ছা, দুইটা করলেই মিলে যাবে। দুইটা কি আছে? দুইটা আছে, আমি দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটার মধ্যে অ্যালকোহলিক কেওইস দিয়ে দিয়েছে। আচ্ছা, অ্যালকোহলিক কেওইস দিয়ে কিভাবে রিঅ্যাকশন হবে? ধর আমি বললাম CF3 CHCl2 CHCl2, এইটা হচ্ছে তোর রিঅ্যাক্ট্যান্ট। এইটা তোর সক্রিয় হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেন, যা খুশি বলতে পারিস। যদি আমি তোকে এখানে অ্যালকোহলিক কেওইস দিয়ে দিই, তার মানে OH- তৈরি হবে। OH- এসে সবার প্রথমে কাকে নিয়ে চলে যাবে? একে নিয়ে চলে যাবে। এ কি রূপে বেরোবে বল? H+ রূপে বেরোবে। আর H+ রূপে যদি বেরোয়, যদি জল হয়ে যায়, তাহলে প্লাস রূপে বেরোলো বলে এর মাথার উপরে মাইনাস চলে আসবে। যদি এর মাথার উপরে মাইনাস আসে, সুতরাং এটা কার্বন আয়ন তৈরি করবে। কার্বন আয়ন মানে 2 এর সাথে D। 2 এর সাথে D কোথায় আছে? 2 এর সাথে D অপশন নাম্বার ডি তে আছে। এখানে দেখতে পাচ্ছি HBr পারক্সাইড আছে, অ্যান্টি মার্কোনিকভ আছে, সুতরাং মুক্তমূলক হয়ে যাবে। তাহলে 3 এর সাথে B, 3 এর সাথে B, 3 এর সাথে B, ঠিক আছে। চল নেক্সট, এখানে চারখানা কম্পাউন্ড দিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি NBS। NBS এর পুরো নাম হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড। এটা অপশন নাম্বার সি ছাড়া আর কিছুই না, বুঝতে পারছিস দেখেই। তাহলে একের সাথে সি আমি দেখবো একবার কোথাও আছে কিনা। চলো, একটাতেই গল্প শেষ। একের সাথে সি, অপশন নাম্বার ডি। কিতনা আসান হে ভাই। পাইরিন হচ্ছে CCl4 এর বাণিজ্যিক নাম। আমরা 2 এর সাথে ডি, 2 এর সাথে ডি, ঠিক আছে। ফ্রেয়ন 12 তোকে বলে দিয়েছি এ হবে, গ্রিগনার বিকারক বি হবে। চলো, ভেরি গুড। নেক্সট প্রশ্ন 21। ক্লোরোবেনজিনের নাইট্রেশনের ফলে এম নাইট্রোক্লোরোবেনজিন উৎপন্ন হয়। ক্লোরোবেনজিন যে কিনা বেনজিন রিংকে প্লাসার এফেক্টের মাধ্যমে ইলেকট্রন দেবে, অর্থো প্যারা পজিশনে নাইট্রো ঢোকায়, তার মানে মেটা হবে না, তার মানে অ্যাসারশন ভুল আছে। কারণ ক্লোরোবেনজিনের যদি আমি নাইট্রেশন করি, তাহলে তো অর্থো আর প্যারা পজিশনে গিয়ে নাইট্রো গ্রুপটা ঢোকে রে। নাইট্রেশন শিখিয়েছি তো তোদের, কনসেন্ট্রেটেড HNO3 H2SO4। NO2 একটা মেটা নির্দেশক গ্রুপ, এটা তো ঠিক। বেনজিনের মধ্যে NO2 থাকলে সেটা মেটা নির্দেশক গ্রুপ, কিন্তু অ্যাসারশন তো ভুল আছে। তাহলে অ্যাসারশন ভুল, রিজনিং ঠিক। আমরা কিন্তু অ্যাসারশনের রেসপেক্টে রিজনিং দেখবো না, রিজনিং একটা সেপারেট স্টেটমেন্ট। অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির জন্য থায়োনিল ক্লোরাইড অপেক্ষা PCl5 বা PCl3 অধিক পছন্দের বিকারক। তেল লেনে PCl5 বা PCl3 ব্যবহার করলে বিশুদ্ধ অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায়। পাওয়া যায় না বলি তো ওটা ভালো না, না পাওয়া যায় না বলি তো ভালো না। তাই অ্যাসারশনও ভুল, রিজনিংও ভুল। নিচের বিক্রিয়ায় ক্রমে প্রারম্ভিক যৌগ পি হচ্ছে। আচ্ছা, মানে বিক্রিয়াটা তোকে পুরোটা দিয়ে দিয়েছে, খেয়াল করে দেখবি। আমরা আমাদের ব্যাচের মধ্যে অর্গানিকের এমন একটা স্টেপ আপ আর এমন একটা স্টেপ ডাউনের ছক করিয়েছি, যেটা করলে মোটামুটি যাবতীয় রিঅ্যাকশনের তুই সন্ধান পেয়ে যেতে পারিস। ওই একটা ছককে যদি তুই করে নিস, তুই অর্গানিক কেমিস্ট্রির এত রিয়েজেন্ট একসাথে পেয়ে গেছিস যে তুই যে কোনো দিকে যখন খুশি শিফট করতে পারিস। তোর কাছে একটা বিরাট বড় পথ আমি খুলে দিয়েছি, তুই যেখান থেকে খুশি যেখানে খুশি যেতে পারবি। ওই রিয়েজেন্টের লিস্টটা যদি তুই মনে রাখিস, ওই পরপর সিরিজ অফ রিঅ্যাকশনটা যদি মনে রাখিস। অ্যাডভেঞ্চার একাডেমি এইভাবেই অর্গানিককে কিন্তু ভালো করে দিচ্ছে তোদের।
অর্গানিক কেমিস্ট্রি 12 এর ছেলেমেয়েরা জমের মতো ভয় পায়, কিন্তু আমি তোকে কথা দিতে পারি যেভাবে অর্গানিক করানো হচ্ছে তুই করতে থাক, অর্গানিক কেমিস্ট্রি হাতের মুঠোয় চলে আসবে। তারপরে এইচএস এর খাতার মধ্যে গিয়ে সেটা প্রকাশ পেয়ে যাবে। এখানে দেখ কি বলে দিয়েছে, পি এর সাথে PCl5 দিতে হবে। খুব ভালো কথা, আমি তো প্রথমেই বুঝে গেছি কি হবে। যাই হোক, পি এর সাথে PCl5 দিতে হবে, KCN দিতে হবে, LiAlH4 দিতে হবে, Na2HCl দিতে হবে। দেওয়ার পরে আচ্ছা দেখ, একটা কথা একটু মন দিয়ে শোন, প্রত্যেকে শুনবে। যারা আমাদের ওই শব্দ ছকটা পড়েছে, যারা আমাদের ব্যাচ থেকে অর্গানিক পড়ছে, তারা দেখ কত ম্যাজিক ভাবে এই বিষয়টা নামিয়ে দেবে। মনে হচ্ছে অর্গানিকের ম্যাজিক হবে। দাদা এখানে ওই আছে মানে নিশ্চয়ই এখানে NH2 ছিল, তো বসিয়ে দেবে। CH3 CH2 CH2 NH2, এটাই কি S। দাদা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্রয়োগ করে যেহেতু আসছে, তাহলে এটা নিশ্চয়ই আগে CN ছিল, তাই না? দুটো হাইড্রোজেন সরিয়ে দাও না, তাহলে আর কি হয়ে গেল বলো? CH3 CH2 CN, বলো হ্যাঁ। দাদা চিন্তা করে দেখো, KCN দেওয়ার পরে আর আসছে, তাহলে KCNটা কে ছিল? KCNটা নিশ্চয়ই ছিল CH3 CH2 Cl। দাদা Cl কেন দিলে, Br কেন দিলে? এটা PCl5 দিয়ে এসছে ভাই, PBr3 দিয়ে আসেনি। তাহলে দাদা P কি ছিল? আরে অ্যালকোহল ছিল, CH3 CH2 OH। গল্প শেষ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। খতম। নেক্সট, ইথার মাধ্যমে ব্রোমো বেঞ্জিনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া উৎপন্ন গ্রিগনাট বিকারকে D2 যোগ করে ডয়টেরিয়াম বেঞ্জিন। নিচে কমেন্ট করবে। গ্রিগনাট বিকারক RMGX এর R গ্রুপটি কার্বোক্যানায়ন রূপে, ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে মানে পার্শ্ব শৃঙ্খলার রিঅ্যাকশন। নিচে কমেন্ট করো বিবৃতি A B কোনটা সঠিক কোনটা ভুল, সব কমেন্ট করো। অ্যালকোহলকে গাঢ় এস্টারের উপর সহযোগে উত্তপ্ত করলে ডিহাইড্রেশন ঘটে, বিক্রিয়াটির প্রারম্ভিক ধাপ কি? ভালো প্রশ্ন করেছে, দেখা যাক। ধর একটা অ্যালকোহল আছে CH3 CH2OH। এখানে ধরো আমি দিয়ে দিয়েছি কনসেন্ট্রেটেড H2SO4 নিয়ে, ধরো আমি মোটামুটি 180°C তাপমাত্রা দিয়ে দিয়েছি। আর বলেনি যদি উত্তপ্ত করতে বলেছে, জাস্ট হিট দিলে হবে। যখন এটা দেওয়া হয় সবার প্রথম স্টেপ কি জানো? সবার প্রথম স্টেপ হচ্ছে এই যে জল আছে সেটা OH2+ কনভার্ট হয়, এটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়, যাতে সে সহজে এখান থেকে বেরিয়ে যেতে পারে। যখনই সহজে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যখনই এটা লিভ করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে না CH3 CH2+ তৈরি হচ্ছে। এটাই তো হবে রে ভাই। এবার এখানে থাকা এই যে CH3 মধ্যে একটা হাইড্রোজেন আছে, এটা এরকম ভাবে নিজের বন্ডটাকে শিফট করাবে, সঙ্গে সঙ্গে CH2 ডাবল বন্ড CH2 হবে। যাই হোক, এত রিঅ্যাকশন মেকানিজম তোকে জানতে বলেনি, তোকে সিম্পল বলেছে প্রথম ধাপে কি হবে। না প্রথম ধাপে একটা গুড নিউক্লিওফাইলে কনভার্ট হবে, মানে গুড লিভিং গ্রুপে কনভার্ট হবে। জল অপসারণ হবে না, এস্টার গঠন হবে না, কার্বোক্যাটায়ন গঠন না, এটা তো কার্বনের উপর নেই। তাহলে অ্যালকোহলের প্রোটনেশন ইজ দ্য কারেক্ট অপশন, H+ দিয়ে যুক্ত হবে অ্যাটমের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট। 27 নম্বরের প্রশ্ন, বিরাট বড় একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে। বলেছে অ্যালকিল ক্লোরাইড C4H9Cl কে অ্যালকোহলীয় কেইউ সহযোগে উত্তপ্ত করলে এটি অ্যালকিন উৎপন্ন হয়, যা Br2CCl4 এর সঙ্গে বিক্রিয়া করে ডাইব্রোমাইড গঠন করে। NH3 মাধ্যমে C এর সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ NaNH2 যুক্ত করলে একটা গ্যাস D উৎপন্ন হয়, যা অ্যামোনিয়াকাল AgNO3 এর সঙ্গে বিক্রিয়া সাদা উৎক্ষেপ উৎপন্ন করে। বাহ, ক্লাস 11 এর হাইড্রোকার্বনের কিছু স্মৃতি মনে পড়ছে? এই অ্যামোনিয়াকাল AgNO3 কথাটা নিশ্চয়ই মনে আছে। অ্যামোনিয়াকাল AgNO3 কেবলমাত্র অ্যালকাইনের সাথে রিঅ্যাকশন করে। যে অ্যালকাইন গুলোর মধ্যে C++ এর সঙ্গে, দেখ খেয়াল কর, C++ এর সঙ্গে যদি কোনো সক্রিয় হাইড্রোজেন কানেক্ট থাকে, যদি ধর এখানটায় আমি বলছি ধর কপার কানেক্টেড আছে, এখানটায় যদি একটা হাইড্রোজেন কানেক্টেড থাকে তাও রিঅ্যাকশন করবে, কিন্তু দুদিকেই যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু রিঅ্যাকশন করবে না। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট রিঅ্যাকশন করে অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে। তার মানে অ্যামোনিয়াকাল AgNO3 রিঅ্যাকশন করছে মানে ওটার মধ্যে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে, এবং মোস্ট পসিবলি এই D একটা অ্যালকাইন। চল করি, আচ্ছা একটু দেখি অপশন দিয়ে মারতে পারবো কি? D একটা অ্যালকাইন, D তো সবেতেই অ্যালকাইন দিয়ে দিয়েছে রে ভাই। আচ্ছা এক মিনিট, অপশন দিয়ে মারতে পারবো কিনা দেখছি আগে। হ্যাঁ, D অ্যামোনিয়াকাল AgNO3 সঙ্গে রিঅ্যাকশন করছে,
তার মানে দুটো কন্ডিশন, এটা একটা অ্যালকাইন আর এর মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে। দেখি ওই দুটো দিয়ে করতে পারি কিনা। এটা হবে না, কারণ এখানে একটা অ্যালকিন দিয়ে দিয়েছে। এটাও হবে না, কারণ এখানে একটা অ্যালকিন দিয়ে দিয়েছে। আরে হয়ে যাবে রে, দেখ এখানে দুদিকেই CH3 রয়েছে, সুতরাং এই ডিটাতেও কাজ হবে না। অপশন নাম্বার বি গেল তেল লেনে। তার মানে এই একটাই অপশন ইজ দ্য কারেক্ট অপশন, যেখানে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে, কারণ অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অপশন। रहमान डकैत का गाना चला है, फान लाना क्या गाना है ভাই। আমি কিন্তু এক্সপেক্ট করিনি প্রশ্নটা এত বড় প্রশ্ন এত সহজে নেমে যাবে, আমি সত্যি এক্সপেক্ট করিনি। মানে একটা অ্যালকাইন, এই যে কনসেপ্ট গুলো যদি তোর কাছে থাকে তাহলে তুই যা কিছু করতে পারছিস, তুই বুঝতে পারছিস। এই কোশ্চেনটা যদি যেইতে দিত, এই সেম অ্যাপ্রোচ যদি সলভ করতিস, সেই একই অ্যাপ্রোচ তোকে আমি বোর্ডের ক্লাসের মধ্যেও দেখিয়ে দিলাম। এটা কি দিয়ে দিয়েছে? 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CH2 এবং অ্যাসিটনের বাষ্পচাপ যথাক্রমে। খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখবে, হ্যাঁ খেয়াল করবে। আমি ক্লাসের মধ্যে ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতি বুঝিয়েছিলাম। নিজস্ব বাষ্পচাপ আছে, ধরো এখানে দুজন আছে, এর একটা বাষ্পচাপ আছে, ধরো আমি সাপোজ বললাম 512, এর একটা বাষ্পচাপ আছে 344। দুজনকে যখন মিশিয়ে দিলাম, দেখা গেল বাষ্পচাপ 600 হয়ে গেছে। তার মানে বাষ্পচাপ বাড়ছে, মানে কি বাষ্পীয় দশায় গমনের প্রবণতা বাড়ছে। এখানে যতটা না বাষ্পীয় দশায় যাচ্ছিল, এখানে যতটা না বাষ্পীয় দশায় যাচ্ছিল, একসাথে মিশিয়ে দেওয়ার পর বেশি বেশি করে বাষ্পীয় দশায় চলে যাচ্ছে। পিসির ছেলেমেয়ের গল্পটা বলেছিলাম, মনে আছে? যখন পিসির ছেলে মেয়ে হলো, তুই ওদেরকে পছন্দ করছিস না, বেশি বেশি করে খেলতে চলে যাচ্ছিস আর বাড়ি ফিরছিস না তাড়াতাড়ি করে। ফলে এখানে বাষ্পচাপের যে মানটা পাওয়া উচিত ছিল তার থেকে বেশি পাওয়া যাচ্ছে। তার মানে এটা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে রাউল্টের সূত্র থেকে। অনাদর্শ দ্রবণ আছে, ধনাত্মক বিচ্যুতি তো প্রদর্শন করছে, এটুকুতেই বুঝতে পারছি। এবার যদি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, যদি দুটো মেশানোর পরে বাষ্পচাপ বেড়ে যায়, সেটা কি মানে ঠিকঠাক? একদমই নয়। সেটার মধ্যে নিশ্চয়ই একটা, যখন দেখ যখন ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে, তার মানে ওরা একসাথে থাকতে চাইছে না, তাই না? যখন মিশিয়ে দেওয়া হচ্ছে দুটোকে, যখন বেশি বেশি করে বাষ্প বেরিয়ে যাচ্ছে, যখন বেশি বেশি করে তারা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তার মানে ওরা একে অপরের সঙ্গে হ্যাপি নেই, একে অপরের মধ্যে লিঙ্কেজটা ওদের ঠিকঠাক হয়নি, সেই কারণে ওরা বেরিয়ে যাচ্ছে। তো যদি দুটো এমন মানুষ থাকে যাদেরকে তুই একসাথে মেশালে জানিস সেটা একসাথে থাকতে পারবে না, তো সেখানে যদি ওদেরকে আমি একসাথে রাখতে চাই, তাহলে আমাকে বলপূর্বক রাখতে হবে, জোর করে রাখতে হবে। জোর করে রাখা মানে কি? মানে বাইরে থেকে এনার্জি দিতে হবে, আর বাইরে থেকে যদি এনার্জি আমি দিই, তাহলে সেই প্রসেসটাকে কেমিস্ট্রির ভাষায় তো ডেল এইচ ইকুয়াল টু পজিটিভ বলা হয়। তার মানে যদি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শিত হয়, যদি দুটো রিয়াকশনের মানে দুটো সলিউশন মেশানোর ফলে বেশি বেশি করে তারা বাষ্পে চলে যায়, সুতরাং তারা থাকতে চাইছে না। আর থাকতে চাইছে না মানে ওদেরকে জোর করে রাখা হয়েছিল, জোর করে রাখা মানে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ। এবার একটু পড়ে দেখ, বলেছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CH2 এবং অ্যাসিটনের বাষ্পচাপ যথাক্রমে 512 আর 344। এবার বলে দিয়েছে এদেরকে যখন মিশিয়ে দেওয়া হচ্ছে তখন মিশ্র দ্রবণের মোট বাষ্পচাপ 600। যেটা বলেছিলাম বাষ্পচাপ বেড়ে যাচ্ছে, তাহলে প্রদত্ত তথ্যগুলো ক্রমানুসারে ঠিক ও ভুল বিচার করো। তাহলে আমি দেখি প্রথমটা কি দিয়ে দিয়েছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণ প্রস্তুতির সময় তাপ শোষিত হয়। ঠিকই তো, তাপ তো বাইরে থেকে দিতে হয়, তবে না বিক্রিয়াটা হবে, তবে না একসাথে থাকবে। তাহলে প্রথমটা ঠিক। এই সিস্টেমের ক্ষেত্রে রাউল্টের সূত্র প্রযোজ্য নয়। ঠিকই তো, এটা তো অনাদর্শ দ্রবণ। তারপরে কি দিয়ে দিয়েছে, 100 ml CH2 আর 100 ml অ্যাসিটন দ্রবণের মোট আয়তন লেস দেন 200 ml হয়। তার মানে বলতে চাইছে ওদেরকে একসাথে মিশিয়ে দিলাম, ধরো 100 ml এটা মেশালাম, 100 ml বিটা মেশালাম, দুটো একসাথে তো 200 ml হওয়ার কথা। রাউল্টের সূত্র যদি মানতো, যদি আদর্শ দ্রবণ হতো 100 মিলে 200 হতো। কিন্তু যেহেতু এরা অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম দুই রকমের প্রকৃতি। একটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ধনাত্মক বিচ্যুতি, যেখানে একসাথে ওরা থাকতে চাইছিল না কিছুতেই। একটা আমরা দেখছিলাম ঋণাত্মক বিচ্যুতি, তার মানে একসাথে মিশিয়ে দেওয়ার পর আর বেরোতে চাইছে না, একসাথে যেই মিশে গেছে আর বেরোতে চাইছে না। ফলে ওদের মধ্যে দাদা একটা খুব ভালো বন্ডিং আছে, এটা প্লাস পয়েন্ট ওদের, একদম। আর এখানে এরা থাকতে চাইছে না, তাড়াতাড়ি করে বেরোচ্ছে বলে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন হচ্ছে, একদম।
তাহলে যখন 100-100 কে আমরা মিশিয়ে দিচ্ছি, চিন্তা করে দেখবি, আমি একটুখানি লার্জার কনটেক্সটে বলতে চাইছি, ধর দুটো মানুষ একে অপরের সঙ্গে থাকতে চাইছে না, আমরা যদি তাদেরকে একসাথে রাখি, তার ফলে একজন এক জায়গায় থাকবে, আরেকজন আরেক জায়গায় থাকবে, ভলিউমটা বেশি লাগলো। তার ভলিউমটা যদি বেশি লাগে, তাহলে 100-100 মিশিয়ে দিয়ে 200 হবে না, গ্রেটার দ্যান 200 হয়ে যাবে। তার মানে যে ভলিউমটা লাগার কথা ছিল, 100-100 মেশানোর ফলে 200 হওয়ার কথা ছিল, বাট দেখা যাচ্ছে 200 না হয়ে 212 হয়ে যাচ্ছে। কারণ ওরা যতটা দূরত্বে থাকার কথা ছিল, ওরা তার থেকেও বেশি দূরত্বে চলে গেছে, কারণ ওরা একে অপরকে পছন্দ করে না। এবং ধনাত্মক বিচ্যুতি মানে সহজেই সকাল হলে কেটে পড়বে। এবার দাদা যদি ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তার মানে একে অপরের সাথে থাকতে চাইছে। তার মানে তুমি ভেবেছিলে 100-100 মেশালে বুঝি 200 হবে, কিন্তু দেখা যাচ্ছে ওরা যতটা ডিস্টেন্সে থাকার কথা ছিল, যতটা আয়তন হওয়ার কথা ছিল, ওরা আরো কাছাকাছি চলে এসেছে, ফলে আয়তনটা আরো কম লাগছে। ফলে 100-100 আর 200 হচ্ছে না রে ভাই, 200 থেকে কম হচ্ছে। বল, গল্প শেষ। তার মানে দাদা, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যদি ঋণাত্মক বিচ্যুতি হয়, তাহলে সেখানে আয়তনের পরিবর্তনের হারটা কমে যায়, মানে আয়তন পরিবর্তনটা কম হয়, আয়তনটা কমে যায়, যেটা হওয়া উচিত ছিল তার থেকে কমে যায়, কারণ কাছাকাছি চলে আসে, বন্ধন স্ট্রং। আর এখানে আয়তনটা বেড়ে যায়, কারণ এরা দূরে সরে যায় একে অপরের থেকে। গল্প শেষ। CH2 এবং অ্যাসিডন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নিজ নিজ অণুগুলোর আকর্ষণ বল অপেক্ষা কম। CH2 এবং অ্যাসিডন অণুগুলোর মধ্যে, মানে মিশ্র দ্রবণ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নিজ নিজ আকর্ষণ বল অপেক্ষা কম। হ্যাঁ ঠিকই তো, কম বলেই না ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। আর এইটা কি, মোট আয়তন লেস দেন 200 কি করে হয় ভাই? গ্রেটার দেন 200 হবে, ধনাত্মক বিচ্যুতি না, আয়তন বেশি লাগছে। নেক্সট বলেছে 250 গ্রাম জলে 62 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত আছে এমন একটা দ্রবণকে শীতল করে তার উষ্ণতা -10°C করা হলো, এর ফলে কত গ্রাম বরফ বেরিয়ে যাবে? এই প্রসেসটা দেখে নেন। এই পরীক্ষাটায় কিন্তু এই প্রশ্নটা বহুবার আসে, এই প্রসেসটা কি করে করতে হয় দেখে নেন। এখানে তোকে প্রথমে 250 গ্রাম যে জল বলে দিয়েছেন, এটাকে ধরবি না, এই বরফ বেরিয়ে যাওয়ার অঙ্কটাকে ধরবি না। কি করে করতে হয় দেখ। প্রথমে তুই বল TF কত, মানে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক কত? 0°C। TF ড্যাশ কত, মানে দ্রবণের হিমাঙ্ক কত দিয়ে দিয়েছে? -10°C। ওরে নে ভালো করে অঙ্কটা। এবার তুই আমাকে বল ডেল TF এর ভ্যালু কত? ডেল TF মানে দাদা TF মাইনাস TF ড্যাশ, কারণ এটাতে হিমাঙ্কের অবনমন হচ্ছে, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি 0 -10। দাদা 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 এটা কি করছো? কেলভিনে কেন করছো না? আরে সেলসিয়াসে পার্থক্য যা হয়, কেলভিনের পার্থক্য তো তাই হয়। তাহলে সেলসিয়াস আর কেলভিনের পার্থক্য করার সময় তো আমার একই পার্থক্য বেরোবে। মানে এখানে আমার 10 বেরোচ্ছে, এবার এই 10টা তুই ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারিস, 10টা তুই কেলভিনও লিখতে পারিস। কেলভিনে করে দেখাবো, দেখ 0°C মানে 273 কেলভিন, -10°C মানে 263 কেলভিন, -10 + 273 263, তুই যদি বিয়োগ করিস 273 - 263 কত কেলভিন বেরোচ্ছে? 10 কেলভিন বেরোচ্ছে একদম। এবার আমি একটা ফর্মুলা কি জানি, যে ডেল TF ইকুয়াল টু KF ইন্টু M। M এর জায়গার মধ্যে আমি লিখবো 1000 W2 ডিভাইডেড বাই W1 M2। এবার দাদা চিন্তা করে দেখো, ডেল TF এর ভ্যালু কত? 10, তাহলে ডেল TF এর ভ্যালু 10 বসাচ্ছি, 10 কেলভিন। KF এর ভ্যালু কত? 1.8 কেলভিন কেজি মোল ইনভার্স। ইনটু আমি দেখতে পাচ্ছি 1000 আছে, W2 কত দিয়ে দিয়েছে বলো? 62 গ্রাম ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের মোলার ভরও 62, M2 ভ্যালুও 62 হয়, 62 ভর দিয়ে দিয়েছে, 62 এর মোলার ভর হয়। আর W1 এর ভ্যালুটা আমি কিন্তু যতই আমাকে দিয়ে দিই 250 গ্রাম জলে, আমার কিন্তু এখানে বরফের প্রসঙ্গ চেয়েছে, জলের প্রসঙ্গ চাইনি। আমাকে যে জলটা দিয়ে দিয়েছে, ওই জলটা অ্যাকচুয়ালি 0°C জল দিয়ে দিয়েছে, কিন্তু এখন উষ্ণতা কত? -10°C। এখন কতটা জল আছে আমাকে তো সেটা বলেনি। তাহলে আমি জাস্ট এখানটায় W1 এর জায়গাটা W1 বসিয়ে রাখবো, জাস্ট আমি দেখবো যে যখন উষ্ণতাটা -10°C তখন কতটা জল রয়েছে। আগে ছিল 250 গ্রাম জল, -10°তে জল কতটা আছে যদি দেখে নিতে পারি, তাহলে কতটা বরফ হয়ে গেছে সেটাও জেনে যেতে পারবো। আমি যদি একটুখানি ক্যালকুলেশন লাগাই, তাহলে 10 দিয়ে একটা 0 গেল, 62 গেল, W1 এর যে ভ্যালুটা এলো
সেটা আমার আসছে 100 গুণ 1.8, তার মানে 180 আসছে রে ভাই। 18 হচ্ছে, হ্যাঁ 180 আসছে। 180 আর এখানে দেখ একটা যেহেতু 1000 দেওয়া ছিল, কেজিতে আর থাকবে না, গ্রামে চলে যাবে। তার মানে W1 এর ভ্যালুটা আসছে 180 গ্রাম। তুই আমাকে একটা কথা বল, কি থেকে শুরু করেছিলাম? তারা এটা হয়ে যাক, না তো আওয়াজ আসবে। দেখ আমরা 250 দিয়ে শুরু করেছিলাম, 0 ডিগ্রিতে 250 গ্রাম জল ছিল, -10 ডিগ্রিতে 180 গ্রাম জল পড়ে আছে, তাহলে বাকিটা কি হয়ে গেছে? বরফ হয়ে গেছে। তাহলে বরফ কতটা? 250 মাইনাস 180, 250ই তো ছিল রে ভাই, 250ই ছিল। 250 মাইনাস 180, তাহলে কত হয়ে গেল বল? 8 7 70 হলো কি? 70 তো অপশনের মধ্যে নেই, কি হলো ব্যাপারটা? ঠিক ক্যালকুলেশন করেছি তো? 19 20 21 22 23 24 25, নিজের ক্যালকুলেশনের উপর ভরসা উঠে যাচ্ছে এবার। কি হলো কেসটা? এটাই তো হবে, এটা ছাড়া আর কিছু হবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আমি তোকে বলছি শোন, মনে হচ্ছে প্রসেস একদম ঠিক আছে, একদম ওয়েল অ্যান্ড ফাইন প্রসেস, এর বাইরে কোনো প্রসেস হবেই না। W1 আমাকে বার করতে হতো, আমি ক্যালকুলেশনও দেখতে পাচ্ছি খুব সহজ সিম্পল ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি, 180 বেরোবে। 180 250 থেকে যদি আমি বাদ দিই, একটা জাস্ট আমি একটা ছোট্ট ক্যালকুলেশন লাগাচ্ছি, হ্যাঁ 250 আছে তো 180 বাদ দিলে 70 আসছে। আমি এখানে দেখতে পাচ্ছি 70 এর কাছাকাছি অপশন আছে 64, যদি 64 হতে হতো তাহলে 250 64 186, বুঝে গেছি কি হয়েছে, বলবো কি হয়েছে। কেএফ এর যে ভ্যালুটা রয়েছে সেটা 1.86 হয়, ওরা এখানে জাস্ট 1.8 দিয়েছে, কিন্তু অপশন চেঞ্জ করতে ভুলে গেছে। যদি 1.8 তুমি দিয়ে থাকো তাহলে তোমার উত্তর 70ই বেরোবে। যদি তুমি 1.6 দিতে তাহলে এখানে 1.6 বসতো আর এখানে অ্যান্সার 186 আসতো। 250 থেকে 186 যদি আমরা বাদ দিতাম তাহলে 64 উত্তর আসতো, বুঝলি? চল নেক্সট। বেনজিনে বেনজোইক অ্যাসিডের আণবিক ভর, আচ্ছা বেনজোইক অ্যাসিড দিয়ে দিয়েছে তো, তোকে বলে দিয়েছে কি দ্বারা নির্ণীত হয়। বেনজোইক অ্যাসিড কি দেখেছি আমরা? ডাইমার তৈরি করে, তাহলে অপশন নাম্বার বি। নেক্সট, জলে KCl NaCl K2SO4 এর ভ্যান্টফ গুণাঙ্কগুলি যথাক্রমে। আগের দিন করিয়ে দিয়েছিলাম এই প্রশ্নটা, আগের কোশ্চেন অ্যান্সার সেশনটার মধ্যে। যারা দেখিস নি গিয়ে দেখে নে কোশ্চেন অ্যান্সার 1। আর যারা এখনো পর্যন্ত, ব্যাস আজকে এটাই মনে হয় লাস্ট কোশ্চেন ছিল, এটাই লাস্ট কোশ্চেন ছিল। আর যারা এখনো পর্যন্ত এইভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়ছিস না, এইভাবে লিকুইড স্টেট পড়িস নি, এইভাবে ক্লাস 12 পড়ছিস না, তারা কিন্তু ভীষণ অ্যালার্মিং কন্ডিশনের মধ্যে আছিস। বিকজ জাস্ট আর একটা মাস যদি চলে যায় তুই আর কাম ব্যাক করতে পারবি না। ক্লাস 12 কেমিস্ট্রি কিন্তু বিরাট আগে শেষ করতে হয়, তারপরে শুধু প্র্যাকটিস। আমরা তোকে সাথে সাথে প্র্যাকটিস করাচ্ছি, একদম শুরু থেকে লেগে রয়েছি, এটা ফায়দাটা নিয়ে নে ভাই, খুব ভালো করে পড়তে থাক। যারা এখনো পর্যন্ত এভাবে পড়ছিস না, নিচে অ্যাপের লিংক দেওয়া রয়েছে, অ্যাপের মধ্যে গিয়ে অ্যাডমিশন নিয়ে নে। আমি চেষ্টা করছি, আমি কথা দিচ্ছি না, আমি বলছি আমি চেষ্টা করছি। আমি যেহেতু 11 কে দিতে পেরেছি এপ্রিল 15তে, যারা এখনো পর্যন্ত ভর্তি হোসনি এপ্রিল 15তে আমাদের যেটা 1199 টাকার ব্যাচ আছে, যেটা 20 টাকা যোগ করে 1219 হচ্ছে, ওই ব্যাচটার ফিসটা যদি 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 আমি বলছি, আমি কিন্তু যদি বলছি বারবার, যদি 1099 বা 999 টাকা করা যায়, আমি কথা বলে দেখছি। এটা আমার উপরে না, ওটা অ্যাপের উপরে থাকে। বিকজ একদম মানে যতটা কম করা যায় ততটা কম রাখা আছে ভাই। এক বছরের ফিস 1199 টাকা, অনেক কম। যদি করা যেতে পারে দেখছি, আমি বলবো দেখ ওইসব ভরসায় থেকে লাভ নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 100-200 টাকার কোনো ব্যাপার নয় ভাই, সারা বছরের ফিস এটা। যারা এখনো ভর্তি হোসনি গিয়ে ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি করে, ঠিক আছে? তারপরে পড়তে শুরু করে দে, প্রত্যেকটা রেকর্ডেড ভার্সন দেওয়া রয়েছে। লাইভ ক্লাসগুলো দুদিন করে হচ্ছে, একটা সোমবার দিন 8টা রাত্রির, একটা বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30। আগেগুলো কমপ্লিট কর, তারপর লাইভ ক্লাসের মধ্যে জয়েন করে লাইভ ক্লাস কর। যারা ভর্তি হোসনি ইমিডিয়েট করে যারা চাইছিস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। উচ্চ মাধ্যমিক কাঁপবে, জয় ধামাকা।